ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। এনসিইআরটির সলিউশনের যে সিরিজটা চলছিল, আমি সেখানে অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করেছিলাম এবং আজকে আমাদের সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্সের পার্ট 4 হবে। ওকে, আচ্ছা, তোমরা সবাই জানো যে যারা WBSLSটির অ্যাসপিরেন্ট আছো, মানে টিচার হতে চাও, তো এটা একটা সুবর্ণ সুযোগ। রিক্রুটমেন্ট হতে চলেছে, তার জন্য এক্সাম হবে 3 মাস পরে। মোটামুটি যা কেসেস ছিল বা কিছু প্রবলেম ছিল নোটিফিকেশানে, সেগুলো তো জানোই তোমরা সবাই যে আপাতত সলভ হয়ে গেছে। এক্সাম কিন্তু হবে, ঠিক আছে, এক্সাম অবশ্যই হবে। তো তার জন্য আমাদের কেমোস্ফিয়ারে ক্যাটালিস্ট নামের একটি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে 10-12 দিন আগে। এখানে অলরেডি 12 দিন ক্লাস হয়ে গেল, প্লাস প্রিভিয়াস অনেক এখানে ভিডিওস প্র্যাকটিস সেট আপলোডেড আছে। অ্যান্ড এখন যেটা চলছে, এখন উইকলি 6 ডেজ ক্লাস হচ্ছে। 6 ডেজ ক্লাস, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক কেমিস্ট্রি উইথ প্র্যাকটিস সেট, ঠিক আছে। থিওরি ক্লাস তো হচ্ছে, তার সাথে মেজর এমফাসাইজ করা হচ্ছে যেটা প্র্যাকটিস সেটের ওপর কোয়েশ্চেন অ্যান্সার, MCQ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনার ওপর দিয়ে, ঠিক আছে। এবং থিওরি তো হচ্ছেই, তার সাথে কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা হচ্ছে, এবং তার সাথে মক টেস্ট, ঠিক আছে, টপিক ওয়াইজ মক টেস্ট অ্যান্ড তার সাথে ফুল মক টেস্ট, হোল সিলেবাস কভার করে মক টেস্ট হচ্ছে। তো এটা আশা করি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো এই এসএলএসটির জন্য সবাইকে নিজেকে পড়তে হবে, এটা একদম ঠিক। তার সাথে তোমরা যদি একটু হেল্প নিতে চাও, তোমরা ক্যাটালিস্ট ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। ওকে, তো এটার ফিস হচ্ছে 2000 যতদিন না এসএলএসটি হবে, ঠিক আছে। একটা মিনিমাম ফিস রাখা হয়েছে ক্লাস অ্যান্ড কোয়ালিটির রেসপেক্টে। এটা যারা জয়েন করবে তারা বুঝতে পারবে কেন আমি এটা মিনিমাম ফিস বললাম, ঠিক আছে। নাম্বার অফ ক্লাসেস অ্যান্ড ক্লাসের যে কোয়ালিটি, সেটার রেসপেক্টে এটা মিনিমাম ফিস রাখা হয়েছে তোমাদের সুবিধের জন্য, যাতে মোটামুটি যারা পড়তে চায় তারা অ্যাভেল করতে পারে এটা। আর স্টাডি ম্যাটেরিয়াল তো দেওয়া হচ্ছেই। কেউ যদি ডেমো ক্লাস দেখতে চাও যে কীরকম কী ক্লাস করানো হয় কী প্যাটার্নে, তাহলে অবশ্যই 7001930015 কিন্তু কল করে নেবে। ওকে, আমি তোমাদের জাস্ট একটা ক্লাস আমি এখানে দেখাতে চাই যে কিভাবে থিওরি ক্লাসগুলো হচ্ছে। আগের দিন আমি একটা মক টেস্টের সলিউশন কিভাবে করানো হয় দেখিয়েছিলাম। আজকে আমি দেখাচ্ছি একটা থিওরি ক্লাস কিভাবে করানো হয়েছে। দেখো, হাইড্রোকার্বনের একটা থিওরি ক্লাস প্রথমেই যেটা করা হয়েছে, কনফরমেশনের ওপর আলোচনা অ্যালকেনের, ঠিক আছে, যেখানে আমরা কনফরমেশন অফ ইথেন অ্যান্ড কনফরমেশন অফ বিউটেন এখানে পুরোটা ডিসকাস করেছি। দেখতে পাবে এখানে ক্লাস কতটা ডেপথে, কতটা কনসেপচুয়ালাইজ হচ্ছে, সেটা তোমরা এই তোমার যেটা আমি দেখাচ্ছি এখন স্ক্রল করে পিডিএফটা, এটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর তোমরা যদি এই ক্লাসের ডেমো চাও, মানে এই রেকর্ডিংটা চাও, তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, আমি দিয়ে দেবো। কেউ যদি দেখতে চাও যে কিভাবে ক্লাস হচ্ছে, কতটা টাইম ধরে, মিনিমাম 1.5 ঘন্টার ক্লাস, কোনো দিন 2 ঘন্টাও হয়ে যায়। ওকে, তো জাস্ট আমি একটু স্ক্রল করছি, দেখে নাও যে কতটা ডিটেলসে উইথ মেকানিজম অর্গানিক কেমিস্ট্রির ক্লাস চলছে, পুরো কনসেপ্ট। এখানে আমাদের যেটা লাগবে, আমাদের কিন্তু খুব সোজা কোয়েশ্চেনই আসবে, মানে সোজা কোয়েশ্চেন মিনস আমি বলতে চাইছি জ্যামের লেভেলে বা নেট গেট এই লেভেলের কোনো কোয়েশ্চেন আসবে না, সোজা কনসেপচুয়ালাইজ কোয়েশ্চেন আসবে, যার জন্য কনসেপ্টটাকে আমাদের কি করতে হবে, ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তো এই মোটামুটি একটা ক্লাসের আমি এখানে ডেসক্রিপশন দিলাম কিভাবে কি করানো হচ্ছে, ঠিক আছে। তো যারা জয়েন করতে চাও, আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম লিখে, ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো, ছোট্ট আলোচনা করব, ছোট ছোট পার্ট ওই জন্য রেখেছি যাতে না তোমরা বোর হও। আজকে 3টে কোয়েশ্চেন করাবো। 19 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, ডেসক্রাইব দ্য মেথড হুইচ ক্যান বি ইউজ টু সেপারেট 2 কম্পাউন্ডস উইথ ডিফারেন্ট সলিউবিলিটি ইন সলভেন্ট। ওকে, দেখো তাহলে এটা কি বলছে যে একটা মিক্সচার, ওকে, একটা মিক্সচার, এখানে কি আছে, 2টো কম্পাউন্ড আছে। একটা মিক্সচারে দেখো 2টো কম্পাউন্ড আছে, এবং এখানে কি বলেছে, যাদের সলিউবিলিটি
ডিফারেন্ট মানে দ্রাব্যতা, যাদের দ্রাব্যতা কি বলছে ডিফারেন্ট আছে। তাহলে ডিফারেন্ট হওয়ার অর্থ হলো এটা একজন হচ্ছে সলিউবল বেশি আর একজনের সলিউবিলিটি কম, মানে তার দ্রাব্যতা কম। ঠিক আছে, তো বলছে কোন মেথডে আমরা দুটো কম্পাউন্ডকে ডিফারেন্ট করতে পারি। দেখো এখানে প্রসেসটার নেম হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, আমরা কোন প্রসেসের মাধ্যমে দুটোকে আলাদা করতে পারবো, প্রসেসটা হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। এখানে অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা কি দেখো, ধরো দুটো কম্পাউন্ড C1 C2, এবার আমি ধরো বললাম যে C1 এর সলিউবিলিটি C2-র চেয়ে বেশি, C1 এর সলিউবিলিটি C2-র চেয়ে বেশি। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে যে ডিফারেন্ট সলিউবিলিটি। তাহলে কি হবে, ধরো কোনো একটা মিক্সচারকে আমরা যদি ক্রিস্টাল হতে দিই, ঠিক আছে, ক্রিস্টালাইজেশনের জন্য যদি সেটাকে ঠান্ডা করি, সেটাকে যদি রেখে দিই, তাহলে যার সলিউবিলিটি কম সে কিন্তু আগে ক্রিস্টালাইজ হয়ে যাবে। ঠিক আছে, যার সলিউবিলিটি কম সে কি হবে, সে আগে কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করি, সেপারেট করতে পারবো। তো এখানে দেখো এটা 4টা প্রসেসের মাধ্যমে হয়। দেখো ফার্স্ট প্রসেস হচ্ছে সলিউশন প্রিপারেশন, আমি ডিসকাস করছি। সলিউশন ফিল্ট্রেশন, সলিউশনের ফিল্টার করা। থার্ড প্রসেস হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন, ওকে, অ্যান্ড তারপর হচ্ছে আইসোলেশন অ্যান্ড ড্রাই। তো প্রসেসগুলো দেখো আমি ডিটেলসে বলছি। এখানে এই ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে সলিউশনটাকে দেখো কুল করা হচ্ছে। 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেখান থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেখান থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কি স্লোলি এটাকে কুল করা হয়েছে। দেখো এবার এখানে ঘটেছে কি দেখে নাও। এই যে 1 নম্বর সলিউশনে দেখছো এখানে আগে থেকে অলরেডি কিছু ইমপিউরিটি হতে পারে বা কোনো ক্রিস্টাল হতে পারে যেটা সলিউবল নয়, আছে, এটা মেবি ইমপিউরিটি হবে। ঠিক আছে, এটা কোনো ইমপিউরিটি। তারপর এটাকে হিট যখন কুল করা হচ্ছে, দেখো এই যে পার্টিকেলগুলো দেখো 2 নম্বর পিকচারটাতে কিছু ক্রিস্টালাইজ হয়েছে। তার মানে এই পার্টিকেলগুলো কি, এগুলো হচ্ছে লেস সলিউবল, এদের সলিউবিলিটি কম। তাই অল্প কুলিংয়েই মানে জাস্ট একটু ঠান্ডা করতেই কি হয়েছে, এটা ক্রিস্টাল আকারে পড়তে আরম্ভ করেছে। তারপরে দেখো 3 নম্বর ফিগারে দেখতে পাবে আরও অনেক বেশি ক্রিস্টাল এখানে কিন্তু জমা হয়ে গেছে, সঞ্চিত হচ্ছে। তার মানে এই যে পরে যে ক্রিস্টালগুলো আবার এখানে সঞ্চিত হলো, এই ক্রিস্টালগুলোর সলিউবিলিটি কি, ওই যে তোমার 2 নম্বরে যেগুলো ক্রিস্টাল পড়েছে সেই যে কম্পাউন্ডগুলোর চেয়ে এই যে 3 নম্বরে যে আমরা দেখছি যেটা আরও বেশি ক্রিস্টাল পড়ছে, এদের সলিউবিলিটি কি এদের চেয়ে বেশি, সেই কারণে আরও বেশি কুল করতে এরা ক্রিস্টালাইজ হয়েছে। এবং 4-এ দেখছি আমরা মোটামুটি সবই ক্রিস্টাল আকারে জমা হয়ে গেছে। দেখো তার মানে আমরা এখানে কি দেখলাম, যে সলিউবিলিটির ওপর ডিপেন্ড করে যখন কুলিং হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্রিস্টালাইজেশন হচ্ছে কম্পাউন্ডগুলো। তো এবার দেখো আমি আসি প্রসিডিওরে কি করা হয়। দেখো ফার্স্ট একটা সলিউশন প্রিপারেশন করা হয়। কি করা হয়, এখানে এই যে কম্পাউন্ডের যে মিক্সচারের পাউডার ফর্মটাকে, ঠিক আছে, প্রথমে কি করা হয়, একটা ফ্লাস্কে নেওয়া হয়। দেখো একটা ফ্লাস্কে নেওয়া হয় এবং কি করা হয়, প্রথমে সলভেন্টে ডিজলভ করানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, সলভেন্ট দেওয়া হয় যতক্ষণ না পুরো কম্পাউন্ডটা ডিজলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা এটা একটা কি করব, স্যাচুরেটেড সলিউশন দেখো তৈরি করব, একটা স্যাচুরেটেড সলিউশন মানে সম্পৃক্ত দ্রবণ আমরা এখানে তৈরি করব। ওকে, তারপর এটাকে বয়েল করা হবে, মানে বয়েল করে কি করা হচ্ছে, যেহেতু এটা একটা মিক্সচার, প্রত্যেকটা কম্পাউন্ডকে অ্যাকচুয়ালি এখানে ভালোভাবে ডিজলভ করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। এরপর বলছে সলিউশন ফিল্ট্রেশন। দেখো এবারে এই যে গরম, বয়েল করার পরে অবশ্যই এটা গরম হয়ে যাবে, হট স্যাচুরেটেড সলিউশন মানে গরম যে সম্পৃক্ত দ্রবণ সেইটাকে ফিল্টার পেপারের থ্রু ফিল্টার করে কি করা হবে, এটার কিছু ইমপিউরিটি থাকলে সেগুলো বের করে দেওয়া হবে। ঠিক আছে, কিছু ইমপিউরিটি থাকলে সেগুলো কি হবে, সেগুলো থেকে যাবে ফিল্টার পেপারে। নেক্সট প্রসেস হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। এখানে কি হচ্ছে, এই যে সলিউশনটাকে কি করা হবে, এটাকে কুল করা হবে।
ঠিক আছে, কুল করা হবে। এবার কুল করার জন্য কি হবে, যেটা লেস সলিউবল মলিকুল সেটা কি হবে, ফার্স্ট ক্রিস্টালাইজ হবে, যেমন এইখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সেপারেট হয়ে যাবে, সলিউশন থেকে সেপারেট হয়ে যাবে। দেখো দেন আমরা কি করতে পারি, এই 2 নম্বর সলিউশনটাকে আমরা কিন্তু ফিল্টার করে নিতে পারি। ফিল্টার করে নিলে আমরা এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা এটাকে আমরা পৃথক করে নিতে পারবো ফিল্টারের মাধ্যমে। দিয়ে সেই যে সলিউশনটা আমরা ফিল্ট্রেট হিসেবে পাচ্ছি, ঠিক আছে, সেই ফিল্টারটাকে আমরা আবার কুল করব। কুলিং কিভাবে করা হয়, আইস কিউব চারদিকে রেখে, আইস কিউব চারদিকে ঘিরে দিলে কুলিং হয়ে যাবে। এই ফিল্টারটাকে আমরা আবার কুলিং করব, এবং কুলিং করার ফলে আরও যে কম্পাউন্ডগুলো আছে, মানে এই সলিউশনে 2 বা ততোধিক কম্পোনেন্ট থাকতে আমরা নিতে পারি। এরপরে যে কম্পোনেন্টটার সলিউবিলিটি কম সেটা আবার ক্রিস্টালাইজ করবে। ঠিক আছে, মানে এইভাবে চলবে। দিয়ে এইভাবে কি আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা ক্রিস্টালগুলোকে পেয়ে যাব। ঠিক আছে, এবার লাস্ট আমরা যেটা করব যে এইভাবে ফিল্ট্রেশন মেথডে সব কম্পোনেন্টগুলোকে আলাদা করা হবে এবং তারপর ক্রিস্টালগুলোকে কি করা হবে, ড্রাই করা হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে আইসোলেট করা হবে স্টেপ বাই স্টেপ ফিল্টারিং প্রসেসের মাধ্যমে। ওকে, এইটা হচ্ছে কি ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। আশা করি বোঝা গেছে কি করা হলো। এখানে কি করা হয়েছে দেখো, এটা একটা মিক্সচার, অনেক 2 বা ততোধিক কম্পাউন্ডের মিক্সচার। সেটাকে আমরা কি করছি, এই কম্পোনেন্টগুলোকে, মিক্সচারের কম্পোনেন্ট মানে উপাদানগুলোকে আমরা কি করছি, আলাদা করে নিতে চাইছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেশার অ্যান্ড স্টিম ডিস্টিলেশন। ওকে, চলো দেখো ডিস্টিলেশন কি বলছে। আগের দিন আমি একটা ডিস্টিলেশনের ছবি দিয়ে আগের ক্লাসে করিয়েছিলাম, সেটা একটু দেখে নেবে। নর্মাল যে ডিস্টিলেশন সেটা ওখানে বলা আছে। দেখো ডিস্টিলেশন বলতে কি, আমরা কোনো কেমিক্যালকে পিউরিফাই করার জন্য ব্যবহার করে থাকি। কীরকম, ধরো কোনো একটা লিকুইড, ঠিক আছে, লিকুইডে কোনো নন ভোলাটাইল ইমপিউরিটি আছে। নন ভোলাটাইল ইমপিউরিটি মানে কি, অনুদ্বায়ী, মানে যেটা উদ্বায়ী নয় এরকম কোনো ইমপিউরিটি, নন ভোলাটাইল ইমপিউরিটি যেটা ওই লিকুইডে আছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এটাকে এই যে মানে ইমপিউরিটিটাকে এখান থেকে আলাদা করে পিউরিফাই করতে চাই। তো সেই জন্য কী করব, এটাকে হিট করলে আমরা কি দেখব যে ভোলাটাইল লিকুইড এটা সেপারেট হয়ে চলে যাচ্ছে এভাপোরেট হয়ে, অ্যান্ড নন ভোলাটাইল যে ইমপিউরিটিটা আছে মানে উদ্বায়ী যে ইমপিউরিটিটা আছে সেটা কি করবে, মিক্সচারের মধ্যে পড়ে থাকবে। ঠিক আছে, মিক্সচারের মধ্যে পড়ে থাকবে। তো এই যে ভোলাটাইল লিকুইড যেটা ভোলাটাইল হয়ে গেল, এটা কি হবে, কনডেন্স হয়ে আমরা কনডেন্স হবে মানে ঘনীভবন হবে, দিয়ে আমরা কি করব, পুরো পিওর ফর্মে এটাকে পেয়ে যাব। তো ঠিক আছে, এইভাবে আমরা কি করছি, আমরা একটা কেমিক্যালকে পিউরিফাই করতে পারছি। ঠিক আছে, একটা সাবস্ট্যান্সকে বা একটা লিকুইডকে আমরা কি করছি, পিউরিফাই করতে পারছি থ্রু ডিস্টিলেশন প্রসেস। ডিস্টিলেশন প্রসেসের ফিগার তোমার একটা আমি পিকচার দিয়েছিলাম, সেটা আগের দেখবে, আগের যে ভিডিওটা আছে পার্ট 3 ওতে দেওয়া আছে। চলো এরপরে আসি রিডিউসড প্রেশার ডিস্টিলেশন। দেখো রিডিউসড প্রেশার ডিস্টিলেশন বলতে এটাকে কি বলা হচ্ছে, এটা একটা কি, এটা এই যে প্রসেসটা এখানে যেটা হয়, ধরো এখানে কোনো ইমপিউরিটি আছে, ঠিক আছে, ইমপিউরিটি আছে এবং এটার বয়েলিং পয়েন্ট অনেক হাই, এটার বয়েলিং পয়েন্ট অনেক হাই। ঠিক আছে, এবার এর মধ্যে কিছু ইমপিউরিটি আছে। ওকে, এদের মধ্যে কিছু ইমপিউরিটি আছে। এবার এই যে লিকুইডটাকে যখন বয়েল করা হবে, ইমপিউরিটি থাকার জন্য এর বয়েলিং পয়েন্ট কী হবে, কমে যাবে। আমরা জানি এটা যে ইমপিউরিটি মানে কি, অপদ্রব্য। ইমপিউরিটি মেশালে কি হয়, ইমপিউরিটি বা এটাকে বলে অপদ্রব্য। এটা যদি কোনো লিকুইডে থাকে তাহলে কি হয়, এর বয়েলিং পয়েন্ট কমে যায়। ঠিক আছে, বয়েলিং পয়েন্টটা কি হয়, কমে যায়। তো বয়েলিং পয়েন্ট কমে যাওয়া মানে কি, বয়েলিং পয়েন্টটা কমে যায় কিসের জন্য, কারণ এখানে প্রেশারটা
তোমার রিডিউস করে দিলে এখানে বয়েলিং পয়েন্টটা কমে যাচ্ছে, ঠিক আছে। লোয়ার টেম্পারেচারে কি হয়, লোয়ার টেম্পারেচারে বয়েল করে, তাহলে কি হবে, লোয়ার টেম্পারেচারে বয়েল করা মানে এটা কিন্তু ডিকম্পোজ হবে না, ভেঙে যাবে না। লোয়ার টেম্পারেচারে হওয়ার জন্য এটা কি হবে, ভেঙে যাবে না। যখন বয়েলিং পয়েন্টে চলে যাবে তখন কি হবে, এখানে এটা ডিকম্পোজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালটা সেটা পাবো না, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল ধরো, গ্লিসারলকে যখন পিউরিফাই করা হয় এই প্রসেসে করা হয়, ঠিক আছে। দেখো গ্লিসারলের বয়েলিং টেম্পারেচার হচ্ছে 593 কেলভিন, ঠিক আছে। কিন্তু যখন এটাকে লো প্রেসারে বয়েল করা হয়, লো প্রেসার যখন দেওয়া হয় তখন কি হয়, বয়েলিং পয়েন্টটা কমে যাচ্ছে এবং এটা বয়েল হয় কততে, 453 কেলভিনে বয়েল হয়। তো এই টেম্পারেচারে কি হচ্ছে, গ্লিসারলটা ভাঙছে না, কিন্তু 593 কেলভিনে গেলে কি হয়, গ্লিসারলটা ভেঙে যায়, ঠিক আছে। চলো নেক্সট আসছে স্টিম ডিস্টিলেশন। দেখো এই যে স্টিম ডিস্টিলেশন মানে, স্টিম মানে জানো বাষ্প, এটাকে কি বলছে, স্টিম ডিস্টিলেশন একটা টেকনিক যেটার সাহায্যে আমরা কি করি, যে সমস্ত ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আছে যেগুলো টেম্পারেচার সেন্সিটিভ, মানে অল্প টেম্পারেচারেই কি হয়, ভোলাটাইল হয়ে চলে যেতে পারে, ঠিক আছে। সেই সমস্ত সেন্সিটিভ কম্পাউন্ডকে আমরা সেপারেট করতে পারি। এখানে কি হয় দেখো, এই যে দেখছো এখানে হিট দেওয়া আছে, ঠিক আছে, এবং এখান থেকে দেখো স্টিম বেরোচ্ছে, স্টিম বেরোচ্ছে। এখানে কিন্তু অনলি ওয়াটার আছে, এই যে চেম্বারটা এখানে অনলি দেখো ওয়াটার আছে, ওকে। এবং এই স্টিমটা দেখো যাচ্ছে, এই যে পাইপ আছে একটা, যাচ্ছে কোথায় যাচ্ছে, এখানে দেখো এসেনশিয়াল কিছু ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আছে, যেটা কি, যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রোডাক্ট। এটা তো প্ল্যান্টের একটা ম্যাটেরিয়াল, এসেনশিয়াল অয়েল মানে কি, অবশ্যই এটা প্ল্যান্টের একটা ম্যাটেরিয়াল, ওকে। এটাকে এই জন্য দেখো বলছে প্ল্যান্ট র ম্যাটেরিয়াল, ওকে। এগুলোকে ন্যাচারাল প্রোডাক্ট বলে, ন্যাচারাল প্রোডাক্ট। তো কি হচ্ছে দেখো, এই স্টিম ডিস্টিলেশনে কি হয়, এই যে ভোলাটাইল যে কম্পোনেন্টটা এটা এভাপোরেট হয় কিসের সাথে, স্টিমের সাথে, স্টিমের সাথে এটা এভাপোরেট হয়ে আসে, ওকে। এখানে লেখা আছে দেখো, ইট ইনভলভস পাসিং স্টিম থ্রু দ্য মিক্সচার কজিং দ্য ভোলাটাইল কম্পোনেন্টস টু এভাপোরেট অ্যালং উইথ দ্য স্টিম। মানে যে স্টিমটা আসছে এই স্টিমের টেম্পারেচারেই এসেনশিয়াল অয়েলটা কি হয়, এভাপোরেট হয়ে স্টিমের সাথে যায়। এবার এখানে তাহলে কি হলো, ওই যে এসেনশিয়াল অয়েল এবং স্টিম এই দুটো কম্পাউন্ডের কি হলো, এটা একটা কম্বাইন্ড ভেপার হয়ে গেল। এবং এটা যখন তোমার কনডেন্স হয় তখন আমরা কি করি, এসেনশিয়াল অয়েলটাকে কালেক্ট করে নিই। এই যে দেখো এখানে দেখাচ্ছে, এসেনশিয়াল অয়েলটাকে দেখো কালেক্ট করছে কনডেন্সারের মাধ্যমে, ঠিক আছে। এটাকে বলছে স্টিম ডিস্টিলেশন, স্টিম ডিস্টিলেশন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য কেমিস্ট্রি অফ ল্যাসাইন টেস্ট। ল্যাসাইন টেস্ট, দেখো ল্যাসাইন টেস্ট আমরা কি কাজে ব্যবহার করে থাকি, এই টেস্টের সাহায্যে আমরা কোনো অর্গানিক কম্পাউন্ডে নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, হ্যালোজেন মানে X = ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে, অ্যান্ড ফসফরাস, অর্গানিক কম্পাউন্ডে এগুলো প্রেজেন্ট থাকলে আমরা ল্যাসাইন টেস্ট ইউজ করি এগুলোকে ডিটেক্ট করার জন্য। হ্যাঁ, মানে অর্গানিক কম্পাউন্ডে এগুলো প্রেজেন্ট কি না সেটা ডিটেক্ট করার জন্য আমরা ল্যাসাইন টেস্ট ইউজ করি, ওকে। এই যে অর্গানিক কম্পাউন্ডে এই এলিমেন্টগুলো কি করে, কোভ্যালেন্ট ফর্মেই কিন্তু থাকে, ঠিক আছে। সেই কারণে এটাকে কি করা হয়, সোডিয়াম মেটাল দিয়ে ফিউজ করা হয়। ল্যাবরেটরিতে তোমরা করেছো, যারা HLST দেবে সবাই প্র্যাকটিক্যাল করেছো, আমি জানি, তো করেছো নিশ্চয়ই, তোমাদের মনে আছে এরকম একটা ছোট এরকম একটা টিউবে কি হয়, সোডিয়াম মেটাল রাখা থাকে, যেটা পুরোপুরি এয়ার টাইট হয়, তাই না, এয়ার টাইট অবস্থায় থাকে, কারণ জানো সোডিয়াম খুব রিঅ্যাক্টিভ। এই সোডিয়ামের সাথে কি করা হয়, অর্গানিক কম্পাউন্ডটাকে ফিউজ করা হয়, ঠিক আছে। ফিউজ করে এগুলোকে আয়নিক ফর্মে নিয়ে আসা হয়, মানে এরা কোভ্যালেন্ট ফর্মে থাকে কম্পাউন্ডে, বাট সোডিয়াম মেটালের সাথে ফিউজ করে
আয়নিক ফর্মে নিয়ে আসা হয়। কিভাবে করা হয় মনে আছে? কিভাবে করা হয় দেখো, এই যে তোমার যেই গ্লাসটার মধ্যে সোডিয়াম আছে এইটাকে আঘাত করে এই সোডিয়াম মেটালটাকে সাথে সাথে রিয়াকশান মিডিয়ামে নিয়ে নেওয়া হয়। তো সেখানে একটা হালকা একটা তোমার কি বলবো, মানে একটা সে আগুন টাইপের জ্বলে ওঠে, কিন্তু ওটা ভয়ঙ্কর না। ল্যাবরেটরিতে আমরা ওটা ইজিলি করতে পারি, ওটা কোনো হার্মফুল বা ডেঞ্জার এরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ওই ছোট্ট একটা সোডিয়াম মেটাল দেওয়া থাকে, সেটার সাথে কি করা হয়, ফিউশন করা হয়। ফিউশন মানে কি, ফিউজিং করানো মানে গলিয়ে দেওয়া, একসাথে মার্জ করে দেওয়া। তো এখানে কি হচ্ছে, আয়নিক ফর্মে চলে আসছে। দেখো সোডিয়াম অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট, কার্বন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সায়ানাইড ফর্ম করে। আবার সালফার, কার্বন, নাইট্রোজেন এর সাথে রিয়াক্ট করে সোডিয়াম থায়োসায়ানাইডও ফর্ম করে। সালফারের সাথে সোডিয়াম সালফাইড আর হ্যালোজেন সাথে হ্যালোজেন ফর্ম করে। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট। দেখো সোডিয়াম সায়ানাইড, সালফাইড আর কি আছে, হ্যালাইড, এরা কি হয়, আমরা ফিউজড ম্যাটেরিয়াল থেকে কিভাবে রিমুভ করি। দেখো সোডিয়াম সায়ানাইড, সালফাইড, হ্যালাইড এগুলোকে কি করা হচ্ছে, তাহলে আমরা এই যে কম্পাউন্ডগুলোকে এগুলোকে আমরা এক্সট্রাক্ট বানাচ্ছি। অ্যাকচুয়ালি ডিস্টিলড ওয়াটারের সাথে বয়েল করে এটাকে আমরা অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট বানাচ্ছি। ঠিক আছে, এই এক্সট্রাক্টটাকে কি বলা হয়, ল্যাসাইন এক্সট্রাক্ট। ঠিক আছে, ল্যাসাইন এক্সট্রাক্ট। ওকে, এবং এই সলিউশনটা নিয়েই আমরা কি করি, ল্যাবরেটরিতে আমরা এক্সামিনেশনগুলো করি। ঠিক আছে, এই সলিউশনটা নিয়েই আমরা অ্যাকচুয়ালি টেস্ট করব। এটাকে বলা হয় ল্যাসাইন এক্সট্রাক্ট, যেখানে কি থাকে, সোডিয়ামের সাথে এগুলো আয়নিক ফর্মে থাকে। ওকে, আয়নিক ফর্মে থাকে। ঠিক আছে, তো চলো নেক্সট। এবারে নাইট্রোজেনের টেস্ট। নাইট্রোজেনের প্রেজেন্স আমরা কিভাবে বুঝবো, এখানে দেখো তার জন্য ইউজ করা হয় আয়রন সালফেট। ঠিক আছে, এই যে ফিউশন এক্সট্রাক্টটা সোডিয়ামের, এর সাথে আয়রন সালফেট দিয়ে কি করা হয়, হিট করা হয়, এবং তারপর সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে অ্যাসিডিফাই করা হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, সোডিয়াম সায়ানাইড, এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট রিয়াকশানটা, সোডিয়াম সায়ানাইড আয়রন 2 সালফেটের আয়রন 2-র সাথে রিয়াক্ট করবে। ঠিক আছে, এবং সোডিয়াম হেক্সা সায়ানোফেরেট ফর্ম করবে। ওকে, সোডিয়াম হেক্সা সায়ানোফেরেট ফর্ম করে, এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যানায়নটা। এরপর কি করবে, সালফিউরিক অ্যাসিড আবার এটাকে অক্সিডাইজ করবে, এবং আমরা এখানে আয়রন 3 হেক্সা সায়ানোফেরেট পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এই যে যেটা আমরা পেলাম, এইটার কিন্তু আর একটা নেম আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুর ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, আসতেই পারে এক্সামে। ঠিক আছে, এটাকে আমরা বলি প্রুশিয়ান ব্লু। চলো এরপর দেখো সালফারের টেস্ট। সালফারের টেস্ট কিভাবে করা হয় দেখো, সালফারের টেস্ট করার জন্য আমরা কিনি লেড অ্যাসিটেট নিই, যেটা একটা ব্ল্যাক প্রেসিপিটেট ফেলে। ঠিক আছে, ব্ল্যাক প্রেসিপিটেট ফেলে কি করা হয়, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে প্রথমে এটাকে সলিউশনটাকে অ্যাসিডিফাইড করতে হয়। ওকে, ল্যাসাইন এক্সট্রাক্টটা নিয়ে প্রথমে আমাদের কি করতে হয়, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে এটাকে অ্যাসিডিফাইড করতে হয়। ওকে, তারপর এর মধ্যে লেড অ্যাসিডেট অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং এটা কি করবে, তারপর লেড সালফাইডের প্রেসিপিটেশন হবে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো এইভাবে এই ব্ল্যাক কালারের প্রেসিপিটেটটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে কি আছে, সালফার আছে। ওকে, চলো নেক্সট দেখো, ল্যাসাইন এক্সট্রাক্ট এবং তার সাথে আমরা যদি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অ্যাড করি। ঠিক আছে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড আমরা যদি অ্যাড করি এই সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টের সাথে, তাহলে সালফার কি করে, একটা কম্পাউন্ড ফর্ম করবে, যেটার কি হয়, কালার ভায়োলেট হয়। ঠিক আছে, এটার কালার কি হয়, ভায়োলেট। ওকে, আমরা এখানে কি করছি, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইউজ করছি। ঠিক আছে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এখানে ইউজ করছি, এবং এখানে
ভায়োলেট কালারের একটা কম্পাউন্ড ফর্ম করে, এখান থেকে আমরা সালফার আইডেন্টিফাই করতে পারি। দেখো এরপর যদি নাইট্রোজেন সালফার, ঠিক আছে, অর্গানিক মলিকুলে ধরো আছে, দেন এটা কি ফর্ম করে, সোডিয়াম থায়োসায়ানাইড। ওকে, সোডিয়াম থায়োসায়ানাইড এটা ফর্ম করে, ঠিক আছে। এর কালারটা কি হয়, ব্লাড রেড। ওকে, এর কালারটা দেখো ব্লাড রেড হয়। ওকে, তো এখানে যখন আমরা এটার সাথে রিয়াকশন করি তখন এখানে কি হয়, এখানে ফ্রি সায়ানাইড নেই, ওই কারণে দেখো সায়ানাইডের যে টেস্টটা ফার্স্ট দেখিয়েছিলাম, ঠিক আছে, এই যে টেস্টটা নাইট্রোজেনের, এই যে টেস্টটা, এটা কিন্তু এই নাইট্রোজেনের এই টেস্টটা কি করে, এটা মানে না এটা, ঠিক আছে। এখানে যেহেতু তোমার ফ্রি সায়ানাইড নেই, কি আছে, থায়োসায়ানাইড, সে কারণে ওই রিয়াকশানটার সাথে রিয়াকশানে কি করে, রেসপন্স করে না, ওই কারণে এখানে প্রুশিয়ান ব্লুও ফর্ম করে না এবং কোনো কালারও ফর্ম করে না। ওকে, চলো এবার নেক্সট আসছি, দেখো টেস্ট অফ হ্যালোজেন। ঠিক আছে, টেস্ট অফ হ্যালোজেন। দেখো হ্যালোজেনের টেস্ট আমরা কিভাবে করব, সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট, এটাকে অ্যাসিডিফাই করব নাইট্রিক অ্যাসিড দিয়ে। ওকে, তারপর এটা সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করব। ওকে, তো সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করলে এখানে কি হবে, দেখো এই যে ল্যাসাইন টেস্টটা, এটা কি করছে, অর্গানিক মলিকুলের হ্যালোজেনকে কি করছে, অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করছে। ঠিক আছে, এবার ধরো অর্গানিক কম্পাউন্ড কি করছে, নাইট্রোজেন এবং সালফার এখানে দুটোই প্রেজেন্ট আছে। ঠিক আছে, ওরা কি করে, নাইট্রোজেন এবং সালফার কি করে, হ্যালোজেনের সাথে ইন্টারফেয়ার করে, ওই কারণে অনেক সময় পজিটিভ টেস্ট দেয় না। সেই কারণে ল্যাসাইন এক্সট্রাক্ট থেকে প্রথমে হিট করে নাইট্রোজেন আর সালফারকে রিমুভ করতে হয়। তো এখানে কি করা হলো, সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া হলে এখানে কি ফর্ম করবে, দেখো সিলভার ক্লোরাইডের, এখানে সিলভার ক্লোরাইড মানে সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড, এগুলোর কি করবে, প্রেসিপিটেশন করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ল্যাসাইন টেস্ট। এটার সাহায্যে আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি করি, আমরা এই এলিমেন্টগুলোকে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, ল্যাসাইন টেস্টের মধ্যে অর্গানিক কম্পাউন্ডে থাকা, তাহলে আমরা কি করলাম, এই নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস, এগুলোকে আমরা কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু যারা এসএলএসটি অ্যাসপিরেন্ট আছো অবশ্যই এনসিইআরটির সলিউশনগুলো করবে, শুধু ডাব্লিউবি এসএলএসটি নয়, এরপরে যা যা এক্সাম আসছে, ঝাড়গ্রামের তোমার টিচার রিক্রুটমেন্ট বা কেভিএস, এই সমস্ত কিছুতে কিন্তু খুবই এটা বেনিফিশিয়াল হবে। এবং তোমরা যদি আমাদের কোর্সেসের ব্যাপারে জানতে চাও বা অন্য কোনো ইনফরমেশান জানতে চাও, তাহলে এই নম্বরে কল করে নেবে। ওকে, আবার এটা মাথায় রাখবে যে এখানে যে তোমার স্টাডি ম্যাটেরিয়াল বলো বা কোয়ালিটি ক্লাস যেটা দেওয়া হয়, সেটা কিন্তু পেলে তোমরা কিন্তু এটা আফসোস করবে না, এইটুকু আমরা বলতে পারি। কোর্স পারচেস করলে তোমাদের আফসোস করতে হবে না, যে কোয়ালিটি এখানে মেনটেন করা হয়, সেটা ক্লাসের বলতে পারো, সেটা মক টেস্টের বলতে পারো বা স্টাডি ম্যাটেরিয়ালের। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত।